আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। এবার রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি7 জোটের। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করল স্পেন। আরো জানিয়ে দিব, এবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রে ৭০ জন ইউক্রেনীয় সেনা নিহত। এদিকে পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা। এবার ইসরায়েলি হামলায় নিহত আরো অন্তত ৭৬ জন ফিলিস্তিনি। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ইসরায়েলের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে ইরান, হুঁশিয়ারি তেহরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবারও বেন গুরিয়ন বিমানবন্দরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের যোদ্ধারা শুক্রবার ইসরায়েলের অতি গুরুত্বপূর্ণ বেন গুরিয়ন বিমানবন্দরে আবারও হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ২৪ ঘন্টার মধ্যে এটি তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এদিন এক টেলিভিশন বিবৃতিতে এ হামলার ঘোষণা দেন। বার্তা সংস্থা আনাদুলু প্রতিবেদন অনুযায়ী ইয়াহিয়া সারি বলেন, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলা সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তিনি আরো বলেন, এই হামলার ফলে লাখ লাখ অবৈধ ইহুদি বসতি স্থাপনাকারী নিরাপদ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইয়েমেন থেকে মধ্য ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে তারা ইয়েমেন থেকে ছোড়া ৩টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইয়েমেনি বাহিনী দাবি করেছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছুড়েছে, যার মধ্যে টানা ২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে নিক্ষেপ করা হয়। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীকে গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, দেশটির সেনাবাহিনী গাজা উপত্যকার সম্পূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেবে। টেলিগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় তিনি বলেন, লড়াই তীব্র হচ্ছে, আমরা সামনে অগ্রসর হচ্ছি, খুব তাড়াতাড়ি পুরো গাজা আমাদের নিয়ন্ত্রণে আসবে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দাদেরকে ইসরায়েলি সেনাবাহিনী হামলার আগে তাৎক্ষণিকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। ইসরায়েলকে অবরোধ শিথিল করতে চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরই প্রায় ৮০ দিন ধরে চলা কঠোর অবরোধের পর গাজায় বসবাসরত ২৪ লাখ মানুষের জন্য কেবল ৯টি ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের চরমপন্থী মন্ত্রী ইতামার বেন গভির মানবিক সহায়তা বিরোধী অবস্থান নিয়ে বলেছেন, আমাদের জিম্মিরা কোনো সাহায্য পাচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী চলতি বছরের ১৮ মার্চ থেকে চলা অভিযানে ৩,১৯৩ জন নিহত হয়েছে এবং যুদ্ধে মোট মৃত্যু ৫৩,৩৩৯ জন ছাড়িয়েছে। এবার রাশিয়ার উপরে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি জি7 জোটের। বিশ্বের ৭টি প্রভাবশালী দেশের সমন্বয়ে গঠিত জি7 জোট ইউক্রেন যুদ্ধ না থামালে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। বৃহস্পতিবার কানাডার রকি পর্বতমালায় এই জোটের এক বৈঠকে তারা রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। জি7 এর অর্থমন্ত্রীরা জানিয়েছেন, যদি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধ করে একটি যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে তারা আরো নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞাগুলি হবে এমন ভাবে যাতে রাশিয়ার অর্থনীতি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। কানাডার অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেন বলেন, আমরা বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিচ্ছি যে জি7 এর দেশগুলো এক রয়েছে। জি7 জোট আরো জানিয়েছে, রাশিয়া যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের অনেক সম্পদ জব্দ করে রাখা হবে, অর্থাৎ যতক্ষণ রাশিয়া ক্ষতিপূরণ না দিচ্ছে এবং ইউক্রেন থেকে সেনা সরিয়ে না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আর্থিক চাপে থাকবে। তবে জি7 এর বিবৃতিতে চীনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, যদিও পশ্চিমা দেশগুলো এর আগে অভিযোগ করেছিল যে চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। এদিকে ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করল স্পেন।
স্পেনের পার্লামেন্ট ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত চুক্তি ছাড়া অস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। ওই মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্পেন প্রতিরক্ষা সংক্রান্ত বিমানের যন্ত্রাংশ মেরামতের জন্য সাময়িকভাবে ইসরায়েলে পাঠিয়েছিল, এরপর সেগুলো আবার আনা হয়েছে। পার্স টুডে জানিয়েছে, স্পেনের পার্লামেন্ট অস্ত্র রপ্তানি সংক্রান্ত একটি বিল পাশ করেছে। এই বিলে দখলদার ইসরায়েলে সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে এই বিলটির ধরন এমন যে সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য নয়। বিলটি পাশের পক্ষে 176টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 171টি ভোট। এই বিলে ইহুদিবাদী ইসরায়েলে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সহ সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে পোডেমোস পার্টির নেতা ইয়ন ব্লারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই যুগের হিটলার হিসেবে বর্ণনা করা হয়েছে। এবার রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্রে 70 জন ইউক্রেনীয় সেনা নিহত। ইউক্রেনের একটি সেনা ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। হতাহতের পাশাপাশি অস্ত্রের গুদাম এবং বেশ কিছু সামরিক যান ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে ইউক্রেন আক্রান্ত হওয়ার কথা স্বীকার করলেও হতাহতের সংখ্যা অনেক কম বলে দাবি করা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 6 জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে, আহত হয়েছে আরো কমপক্ষে 10 জন। প্রতিবেদন মতে, মঙ্গলবার সন্ধ্যায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমির সীমান্ত এলাকায় একটি সামরিক স্থাপনায় প্রশিক্ষণ চলাকালে একটি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বুধবার ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করে ইউক্রেনের ন্যাশনাল গার্ড। জানায়, একটি ফায়ারিং রেঞ্জে এক সেনা ইউনিট যখন মহড়া করছিল তখন এই হামলা চালানো হয়। এই হামলার পর একজন কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার সন্ধ্যায় জানায়, তারা সুমি অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই সঙ্গে মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করে যেখানে একটি প্রশিক্ষণ শিবিরে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দৃশ্য দেখানো হয়েছে। এদিকে পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর হামলা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর একটি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে। খবর আল জাজিরার। বুধবার কূটনীতিকেরা জেনিনের মানবিক পরিস্থিতি মূল্যায়ন করার জন্য একটি সরকারি মিশনে ছিলেন, কারণ সেখানে ব্যাপক ইসরায়েলি সামরিক আক্রমণের ফলে মৃত্যু ও বাস্তুচ্যুতি ঘটেছে। চলমান ইসরায়েলি হামলার কারণে গাজায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। ইসরায়েলি বাহিনী দাবি করেছিল, ত্রাণবাহী 100টি ট্রাক উপত্যকায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় সরবরাহ করা যাচ্ছে না ত্রাণ। এদিকে পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। 35 জন রাষ্ট্রদূত, কনসাল ও কূটনীতিকের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। আবারও ইসরায়েলি হামলায় নিহত অন্তত 76 জন ফিলিস্তিনি। গাজা উপত্যকার বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 76 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকার চিকিৎসা মন্ত্রণালয়। নিহতের সংখ্যা আরো বাড়বে, কারণ বোমাবর্ষণ এখনো অব্যাহত রয়েছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর একটি হয়েছে জাবালিয়ার শরণার্থী শিবিরে একটি পরিবারের বাড়িতে। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী যেন মজা করে বেসামরিক লোকদের হত্যা করছে। এই হামলায় অন্তত 50 জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, এই নিষ্ঠুর সংঘাতের সবচেয়ে নিষ্ঠুর পর্বে পৌঁছেছে গাজা সংকট। গাজার উত্তর অঞ্চলে এখনো পর্যন্ত কোনো ত্রাণ পৌঁছায়নি এবং গোটা উপত্যকায় কেবল 1 চামচ পরিমাণ সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত 53,822 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,22,382 জন। তবে গাজার সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম অফিস বলছে এই সংখ্যা আরো বেশি। এদিকে ইসরায়েলের যে কোনো হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করবে ইরান, সতর্ক বার্তা তেহরানের।
ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলা চালায় সেজন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাঘচি এ কথা জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায় তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এই আইনগত দায় বহন করবে। এর আগে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য পেয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ইসরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনো স্পষ্ট নয় বলে প্রতিবেদনে বলা হয়। আইএনজির কমোডিটি কৌশলবিদরা বলছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয় বরং বৃহত্তর অঞ্চল জুড়ে সরবরাহ ঝুঁকির মুখে ফেলতে পারে। ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা দেশটি থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে। সূত্র টাইমস অফ ইসরায়েলের।